বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 4 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। সপ্তাহের শেষ কার্যদিবসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি শুনছেন এবং আমাকে প্রথম শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা মূলত এই চ্যানেলটিতে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলে থাকি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে, সাধারণ ভাবে যারা আমার সাথে অ্যাড রয়েছেন তাদের স্টক নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করে থাকি কথা বলে, এবং বিভিন্ন মাধ্যম দিয়ে যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের স্টকগুলো নিয়ে আমি এখানে কথা বলি। সুতরাং আপনারা যত বেশি আমাকে কমেন্টস করে আপনাদের স্টক সম্পর্কে যদি জিজ্ঞাসা থাকে, যদি জানতে চান, সেটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আগামীকালকে শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ থাকবে। মার্কেট পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, আমাদের স্টকের যে আলোচনাটি সেটি অব্যাহত থাকবে। সুতরাং আপনারা আজকের যে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, সেই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন এবং বিনীতভাবে অনুরোধ করবো, আবারও বলছি, যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমরা আজকে মার্কেটের সূচনাটা যদি বলি, ৪,৯২৭ এই জায়গাটাতে হয়েছিল এবং আমরা প্রতিদিন যেটা দেখি যে মার্কেটের শুরুতেই একটা ঊর্ধ্বমুখী প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে যেটি লক্ষ্য করি, অধিকাংশ ঊর্ধ্বমুখী একটা প্রবণতা থাকে, পরে পরবর্তীতে প্রেসারাইজড করে মার্কেটটাকে ফেলা হয়। কিন্তু আজকে যেটা দেখেন যে মার্কেটের শুরুটাই কিন্তু হয়েছিল রেড দিয়ে এবং সেই জায়গাটাতে রেড আরো ক্রিয়েট হয়েছিল এবং সময় করার সঙ্গে সঙ্গে সেখান থেকে মার্কেট বের হয়ে এসে মার্কেট কিন্তু গ্রিনও করেছিল এবং একটা সময় মার্কেট প্রায় 9-10 পয়েন্টের মতো মার্কেট পজিটিভ ছিল এবং এই জায়গাটাতে এসে সাধারণ বিনিয়োগকারীদেরকে যেভাবে ধোঁকাটা দেয়া হয়, অনেক সময় ফেক আপ ট্রেন্ড করে প্রাইস দ্রুত মুভমেন্টে নিয়ে গিয়ে বিনিয়োগকারীদেরকে ধোঁকা দেওয়া হয় এবং আজকে দেখেন নেগেটিভ থেকে পজিটিভে গিয়ে আবার নেগেটিভে এসে ধোঁকা দিয়ে বিনিয়োগকারীদেরকে কাছে থাকা যে শেয়ারগুলো সেগুলো সেল করতে বাধ্য করে। এই জায়গাটা মূলত শেয়ার বাজারে শেখার অনেক কিছু রয়েছে। শেয়ার বাজারে আপনি অনেক ইন্ডিকেটর রয়েছে যেটি আপনাকে ফলো করতে হবে, অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, অনেক কিছু রয়েছে যে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্যাশে টাকা থাকলে বাই করা যাবে না। আমরা যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন ওয়াচলিস্ট নিয়ে, বিশেষ করে বিভিন্ন সময়ে যারা আমার সাথে অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিয়েছেন, তাদের কিন্তু এই জায়গাটাতে আমরা নিষেধ করি যে কখন বাই করতে হবে এবং কখন সেল করতে হবে। তো এটা আপনাদের অবশ্যই শিখতে হবে, না হলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে সারা বছর লস টানতে হবে এবং একটা সময় গিয়ে একটা দুইটা স্টকে প্রফিট পাবেন, বাট অধিকাংশ সময় আপনি আপনার যে ব্যালেন্স বা যেই ফান্ড থাকবে সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেহেতু এই ব্যবসা আমরা করি, আমাদের রক্তের সাথে মিশে আছে। সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি বলবো আমার রক্তের সাথে মিশে আছে এবং দীর্ঘদিন ধরে মার্কেটের সাথে রয়েছি। অনেকের সঙ্গেই কথা হয়, পোর্টফোলিও বড় ছোট সব ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা হয়, দেখা হয়। অনেকের যেই আহ, অসন্তুষ্টি বা যে ধরনের অভিজ্ঞতা, সেটা কিন্তু মার্কেটের আমার এই কথা বলতে অনেক সহায়তা করে। তো এই জায়গাগুলোতে আমি যেটি দেখেছি যে আমার প্রিয় বিনিয়োগকারী ভাই যারা রয়েছেন, বিদবন যারা রয়েছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের দেখেছি যে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে যেই আবেগের যে বশীভূত হওয়া এবং লোভে পড়া, এই জিনিসটা আমি তাদের মধ্যে খুব বেশি দেখেছি এবং মার্কেটের পরিস্থিতি বিবেচনা বুঝতে না পারা এবং মার্কেটের ইন্ডিকেটর বা মার্কেট পরিস্থিতি কি ধরনের কিভাবে মুভমেন্টে যাবে, এই বিষয়গুলো তাদের একেবারেই মানে ধারণা কম থাকার কারণে কিন্তু তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর পরিকল্পিতভাবে তো মার্কেটটাকে সবসময় ডাউনে রাখা হয় বা ধ্বংস করা হয়েছে, সেটা মানে এটা তো কমন। তো যাই হোক, আমরা মার্কেটের টার্নওভারটি আজকে দেখেছি মাত্র ৩৬৪ কোটি টাকা। গত দিনে যেটি হয়েছিল, আহ, আমার যদি ভুল না হয়, 405 কোটি টাকা এই টাইপের হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় 4 কত হলে 5, এক 41 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা একেবারেই কমে গিয়েছে, মাত্র 34টি স্টক। ডাউন ট্রেন্ডে হিউজ পরিমাণে স্টক রয়েছে 307টির মতো, এবং আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 44টি। আমরা টপ 10 এর গ্যানার লিস্টে যদি আপনাদেরকে দেখাই, আমাদের বিডি থাইতে এখনো আমাদের মামুরা রয়েছেন। জানি না তারা এটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। মামুদের আনাগোনা আপনারা নিজেরাও জানেন। এখানে আমরা এসপি এই যে সিরামিকের যেটা দেখতে পাচ্ছি, যে সেও জেড ক্যাটাগরির একটা স্টক, নিয়মিতভাবে তার যেই স্ট্যান্ডার্ড সিরামিক যেটি আমরা বলি, এখনো অব্যাহত রয়েছে। জেড দিয়ে মার্কেটটাকে ধরে রাখার একটা চেষ্টা। জি বাংলাতে সুগার মিল, সেটিও আমি তো বলেছিলাম, তারপরেও আজকে একটা এক্সট্রা হল্ট কিন্তু হয়ে গেল। এরপরে দেখেন যে স্টকগুলো পারফর্ম করেছে, সেগুলো কিন্তু আমাদের একেবারেই আলোচনার বাইরে ছিল। শুধুমাত্র সিএল আইসিএল, এটাও আমরা পূর্বের আলোচনা করছি, রিসেন্ট কোনো আলোচনার স্টক না। তো সবকিছু মিলিয়ে মার্কেটের পরিস্থিতি স্বাভাবিকভাবেই খারাপ, সেজন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত মার্কেটের এই পরিস্থিতি থাকবে। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমাকে যারা অনুসরণ করেন, তাদেরকে আমি এটুকু বলবো যে অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন। এবং আপনাদের ধৈর্যটা অনেক বেশি, কারণ আপনারা শুরু থেকেই এই ধৈর্যের পরীক্ষাটা দিয়ে আসেন। সুতরাং আপনারা এখানে 100% সাকসেসফুল। এবং এই জায়গাটাতেই আমরা আশা করি যে মার্কেটের খারাপ সময় কেটে গেলে আমরা গেইন করতে পারবো। সেক্টর বাই কথা যদি বলি, তেমন কিছুই বলার নাই। আমরা যে সেক্টরগুলোর দিকে সবসময় তাকিয়ে থাকি, সেই সেক্টরগুলো দেখেন। আমাদের টেক্সটাইল সেক্টরের আজকে যাচ্ছে তাই অবস্থা। মার্কেট পরিস্থিতি ভালো না হলে তো যাচ্ছে তাই হবে স্বাভাবিকভাবে। আমরা ইন্স্যুরেন্সের কথা তো না বলে না, একেবারে ধ্বংস হয়ে গিয়েছে আজকে ইন্স্যুরেন্স। মাত্র 2টা স্টক আপ ট্রেন্ডে ছিল। আম, আর পাশাপাশি তো টানা প্রায় 5-6টি স্টকের সেক্টরে কোনো মুভমেন্টই নাই। 7টি সেক্টরে কোনো মুভমেন্টই নাই, সব স্টক ডাউন। টেনারি, টেলিকমিউনিকেশন, পেপার অ্যান্ড প্রিন্টিং, সিমেন্ট, আইটি সেক্টর, রিয়েল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ট্রাভেল ইন্স্যুরেন্স, সবগুলোই কিন্তু খারাপ অবস্থাতে রয়েছে। তো এই জায়গাটাতে আমরা ইনশাল্লাহ ধৈর্যের পরীক্ষা যেটি বললাম, এটা আমরা উত্তীর্ণ হব। এবং আমাদের অবশ্যই এই জায়গাটাতে ধৈর্য ধরতে হবে। আজকে মার্কেটে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে যে সাপোর্টটা আমরা চিন্তা করেছিলাম, সেই সাপোর্টের একটু আশেপাশে এসেই ক্লোজ করেছে। আমরা এই জায়গাটাতে মূলত 93-94 এই লেভেলে মার্কেটের সাপোর্ট ধরেছিলাম, এবং এখানে ভাবছিলাম যে মার্কেট রিসপেক্ট করবে প্রাথমিকভাবে। বাট সেই জায়গাটাতে না করে মার্কেট আবারও ডাউন ট্রেন্ডে এসেছে। এবং আগামী রবিবারে এই 4861 বা 4860 এই লেভেলে তার ডাউন ট্রেন্ডটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। বাট তার আগে আমরা মার্কেটের যেন থিন সাইডের ডাউন ট্রেন্ডটি না হয়, সেটি প্রত্যাশা করব। মার্কেটের এই জায়গাটাতে খুব অল্প সময় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট তার যে সিগন্যালগুলো, বাই সিগন্যালগুলো, সেটি ধরে রাখতে পারছে না। আপনি যদি এই জায়গাটাতে একটু দেখেন, আমরা জুনের জায়গাটা, জুনটা দেখি, জুনটা পুরাপুরি, হ্যাঁ, একটা করে ছিল, বাই সিগন্যালে ছিল। বাট সামনে সামান্য সেল সিগন্যাল দিয়ে তার থেকে কমে বাই ছিল। আবার দীর্ঘ একটা বাই সিগন্যাল যেমন আমরা জুনে পেয়েছিলাম, সেখানে ঠিক সেমনটি আমরা একটা বড় সেল সিগন্যালের মধ্যে দিয়ে বাজার গিয়েছে, এবং পরবর্তীতে সামান্য পরিসরে বাই সিগন্যাল এবং আবারও সেল, এবং আবারও বাই থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা চলছে। এবং এইখানটাতে মার্কেট আগামী দিনগুলোতে বের হয়ে যাবে।
হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন ধূসর হয়ে এসেছে, ছোট হয়ে এসে গেছে। অরেঞ্জ রেখা, এমএসিডির অরেঞ্জ এবং ব্লু রেখা, সেটিও মুখোমুখি অবস্থান চলে আসছে। আরএসআই কমে গিয়েছে, আরএসআই 42-এর কোঠায় রয়েছে এবং লেনদেনটাও কমে গিয়েছে। তো এই জায়গাগুলোতে মূলত মার্কেটটাকে আমরা একটা খারাপ জায়গাতে দেখতে পাবো। তো তফসিল ঘোষণার যে কথাটি বলছিলাম যে এই তফসিলটাকে কেন্দ্র করে মার্কেট ভালো হবে। তো তফসিলের বিষয়টি আসলে 7 থেকে 11 তারিখের মধ্যে ঘোষণার কথা রয়েছে। আসলে আদৌ সেটা হবে কিনা, কারণ আপনারা আমার থেকে ভালো রাজনৈতিক পরিস্থিতি দেশের দেখতে পাচ্ছেন। তো এই পরিস্থিতিতে আসলে আমরা কতটুকু আশাবাদী হতে পারি, সেটি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে অবশ্যই বাই করার যে স্পৃহা, বাই করার যে ইচ্ছা, সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা নিজেরা বুঝতে পারছেন। আমি ড্র করে আমি আঁকাআঁকি করে মার্কেটের ডাউন ট্রেন্ডটা এখন আর দেখাচ্ছি না, কারণ আমি ডাউন ট্রেন্ড দেখালেই নাকি মার্কেট ডাউনে চলে যায়। আমি দেখানোটা নাকি অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যায় যে আসলে আপনারা মার্কেটটাকে আরো বেশি ফেলে দেন আমাদের আলোচনা। তো সেই জন্য কি ধরনের ডাউন ট্রেন্ডে যাবে মার্কেট সেটা আমি আপনাদেরকে বলবো না। এটা যারা ভালো বিচক্ষণ বিনিয়োগকারী যারা এটা বলেন, তারাই এটা নিজেরাই হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবে, বাট আমি বলবো না। আমার যেটি প্রিডিকশন সেটি হচ্ছে যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা তফসিলকে কেন্দ্র করে ডিপেন্ড করবে যে সে আপে যাবে না ডাউনে যাবে, এবং নির্বাচন কেন্দ্রিক মার্কেটের অনেক কিছু নির্ভর করছে। তো সেই জায়গাটাতে আসলে কতটুকু সম্ভাবনা আছে বা কতটুকু মার্কেট এই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এটা অনুষ্ঠিত হবে কিনা এবং কবে নাগাদ অনুষ্ঠিত হবে, তফসিল কবে নাগাদ হবে। আজকেও আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু তাদের এই যে নমিনেশনের যেটা বলে সেটা কিন্তু আজকেও তারা বিভিন্ন জায়গায় দিয়েছেন। তো এই জায়গাগুলো থেকে আবার একটু চিন্তা করলে মনে হয় যে না, নির্বাচনী প্রস্তুতি চলছে, বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও নির্বাচন ব্যাপারে বেশ কঠোর, নির্বাচনকে যে কোনো মূল্যেই তিনি করতে চান। তো সেটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমাদের মাঝে হয়তো সে প্রভাব আমরা পড়বে না। বাট যদি এটা যত বেশি ডিলে হবে বা এটা নিয়ে যত বেশি কথা হবে ততই মার্কেটের জন্য খারাপ হবে, কারণ এটা খুব সেন্সিটিভ জায়গা, আমরা সকলে জানি এবং আমরা সাধারণ বিনিয়োগকারী সকলেই খুব বেশি ভীতু, কারণ মার্কেটের খারাপ কিছু হলে আমাদের উপর দিয়ে টর্চারটা যায়। সুতরাং এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আমরা ফাইন ফুডস নিয়ে কথা বলতে চাই। ফাইন ফুডস নিয়ে কথা বলার এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো যে আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি, যেটিতে 3টি স্টক থাকে, বাই সেলে সহযোগিতা করা হয়, মার্কেট পূর্বাভাস আপনাদেরকে জানানো হয় এবং আপনার পূর্বের যে পোর্টফোলিওটি রয়েছে সেটি 1 মাস স্টক যেটি ওয়াচলিস্ট নেবেন সেটার সমন্বয়ে আপনাদেরকে বাই সেলে সহযোগিতা করা হয়। সুতরাং যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমাদের কাছ থেকে ওয়াচলিস্ট নিতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার। আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, কারণ এটা নিলে আপনার অবশ্যই এই যে মার্কেটের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনি যে নিজেকে কতটুকু সেভ করতে পারবেন সেটা কিন্তু আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা কিন্তু পারছেন কম বেশি। তো এটা যে সামান্য অনারিয়াম কথা বলছি, সেটা দিয়ে যদি আপনি এই সুযোগটুকু পেয়ে যান তাহলে আমার মনে হয় না যে আপনার জন্য খারাপ হবে। সুতরাং আপনাদের চেষ্টাটা এইদিকে থাকা এইদিকে চেষ্টাটা আপনারা রাখতে পারেন, কারণ মার্কেটে যদি একটু অভিজ্ঞতা কম থাকে সেক্ষেত্রে একজন মেন্টর ধরা বা তার কাছ থেকে সহযোগিতা নেওয়া এটা কিন্তু কোনো অন্যায় কিছু না, এবং সেটি আপনি সামান্য অনারিয়ামের মাধ্যমেই নিচ্ছেন, সুতরাং আপনি এটি নিতে পারেন। আমরা ফাইন ফুডস নিয়ে এর আগে আপনাদের সাথে কথা বলেছিলাম, আমি স্পষ্টভাবে বলেছিলাম যে ফাইন ফুডস এর মধ্যে কিছু একটা হচ্ছে। আমার আলোচনা যারা শোনেন তারা অবশ্যই এটি জানেন। আজকে 339 টাকায় ফাইন ফুডস গিয়েছিল এবং ফাইন ফুডস রিসেন্টলি নভেম্বরের 16 তারিখে তার প্রাইস ছিল, লোটি ছিল 270 টাকা এই জায়গাটাতে। তো আজকে ডিসেম্বর মাসের 4 তারিখ, এর মাঝেও মার্কেটের খারাপ সময় গেছে, ভালো সময় সবই গিয়েছে, বাট
ফাইন ফুডস কিন্তু তার যে মুভমেন্ট সেটি আস্তে আস্তে অব্যাহত রেখেছিল এবং ফাইন ফুডসের যে বিষয় সেটি হচ্ছে যে আজকে সে যেটি করেছে নতুন করে ইয়ারলি হাই করেছে এবং ইয়ারলি হাইয়ের আজকের এই জায়গাটাতে ফাইন ফুডস একটু ক্যান্ডেলটা খারাপই করেছে আমি বলবো এবং সেল প্রেসার ছিল, ভলিউম যদিও খুব বেশি হয়নি বাট বাইটা ছিল ভালো। আগামী দিনে আমি বলবো যে ফাইন ফুডসের আজকে যারা প্রফিট নিয়েছেন খুব ভালো করেছেন। আগামী দিনে এই যে 339 থেকে 335-এর ডাউনে যদি পেয়ে যান প্রফিটটা টেক করে নিয়েন, এটি আপনার জন্য মঙ্গল হবে। আর 339 যদি ব্রেকআউট করে ফেলে তাহলে এটি আরো আমি যেটি বলেছি এটা কত দূর যাবে সেই জায়গাটাতে চলে যাবে। ফাইন ফুডসের সেই সম্ভাবনা বা সেই সক্ষমতা যেই গতি সেটি কিন্তু রয়েছে, কারণ পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা গতবারের তুলনায় অনেক ভালো এসেছে, ইপিএসটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ন্যাব বেড়ে যাচ্ছে, অ্যানুয়াল ইপিএস ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড ভালো এসেছে, তো পাবলিক হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় যে আমাদের যে ধারণা সেখানে আমরা ফাইন ফুডসকে দেখতে পাবো। এরপরে আমরা সিভিও নিয়ে কথা বলতে চাই। আমার খুব পছন্দের একটি স্টক এবং সিভিও ইতিমধ্যেই একটা ভালো প্রফিট বিনিয়োগকারীদেরকে দিয়েছে, শর্ট টার্মে দিয়েছে। এইখানে সিভিওর আজকে একটা ভালো ডাউন ট্রেন্ড তো হয়েছে, এটা আপনারাও দেখেছেন এবং ক্যান্ডেলটাও ভালো আসেনি সিভিওর। এইখানে সিভিওর একটা ডাউন ট্রেন্ড আরও সম্ভাবনা রয়েছে স্পষ্ট এবং সেটা 155 টাকা এই লেভেলে প্রাথমিকভাবে আমরা সিবিওকে ডাউনে দেখতে পাবো। সিবিও আপনারা জানেন যে রিসেন্ট টাইমে সিবিও আমরা 136 টাকা 13ই নভেম্বর এই জায়গাতে দেখেছিলাম এবং যারা আমাদের কাছ থেকে বিভিন্নভাবে যোগাযোগ করেন, ওয়াচলিস্ট সম্পর্কে যোগাযোগ করেন, বিভিন্ন স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন, সেখানে কিন্তু আমাদের সিবিওটা ছিল। সিবিওটার মূলত প্রফিট টেকিং জোনটা হয়েছে 30শে নভেম্বর এবং তারপরে আর একটা প্রফিট টেকিং হয়েছে 2 ডিসেম্বর। তো সেখান থেকে প্রফিট টেকিং এর পরে আমরা স্বাভাবিকভাবে স্টকটি বাই সিগনালে সেইভাবে শক্তিশালী ভলিউম সহ এটা অব্যাহত রাখতে পারিনি, যার কারণে আমরা স্বাভাবিকভাবে এটাকে একটা স্লো মুভমেন্ট হিসেবেই ধরে নিয়েছিলাম এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপশনেও কিন্তু এটি লিখেছিলাম যে লো পেইডের একটা মুভমেন্ট থাকবে এবং সেই মুভমেন্ট থেকেই কিন্তু যে প্রাইসটা বললাম পূর্বে যে প্রাইসটা ছিল 136 টাকা থেকে 150 টাকার আশেপাশে, এই জায়গা থেকে কিন্তু স্টকটি এই লেভেলে একটা প্রফিট দিয়েছে। তো এখন যে কারেকশন সেটি বললাম, এই কারেকশন জোনটা 155 টাকা পর্যন্ত থাকবে এবং এই জায়গা থেকে কারেকশন শেষ করে ভলিউমটা ক্যারি করবে এবং মার্কেটের পরিস্থিতি যতটা স্বাভাবিক, যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুতই আমরা এই সিভিওটাকে মুভমেন্টে দেখবো। আমরা সমরিতা নিয়ে একটু কথা বলতে চাই। সমরিতা নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম যে সমরিতা সেই জায়গাতে ভালো একটা প্রফিট দিয়েছিল আপনারা জানেন এবং সমরিতার পূর্বের ইতিহাস আমরা এখন না ঘাঁটি। সমরিতা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের ভালো একটি স্টক, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম সমরিতা হসপিটালের। এই জায়গাটা মূলত খুব পজিটিভ একটা সাইন স্টকটির। এবারও ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, নভেম্বরে রেকর্ড ডেট ছিল এবং সেই রেকর্ড ডেট সে শেষ করেছে। এই জায়গাটাতে স্টকটির ভালো একটা সাপোর্ট হচ্ছে 68 টাকা 50 পয়সা এবং এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে 66 টাকা এই লেভেলে স্টকটি চলে আসবে। তো যেহেতু এখানে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে এবং আরএসআই ডাউনে আসার একটা ইঙ্গিত দিয়েছে ভালোভাবে এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা স্টকটি চেষ্টা করব যে 68 টাকা 50 পয়সার এই জায়গাতে এসে সে সাইডওয়েজ মুভমেন্ট নেয় কিনা এবং সেই মুভমেন্টে যদি সে তার ধরে রাখতে না পারে তা এবং ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তাহলে আমরা ফোকাস করব 66 টাকা 20 পয়সা এই জায়গাতে নিশ্চিতভাবে একটা এন্ট্রি নেওয়ার এবং এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিতে পারি আশা করি এই স্টকটিতে আমরা 69 থেকে 71 এই লেভেলে এসে একটা ভালো প্রফিট পাবো। আশা করি এটি আপনারা খুব চমৎকারভাবে আমার এই কথাটি বুঝতে পেরেছেন, বাট আমি কারো বলবো না যে আমার আলোচনা শুনে আপনারা বাই সেল করবেন। এরপরে আমরা মানসফুল নিয়ে একটু কথা বলবো। মানসফুল নিয়ে কথা বলার জায়গাটা খুব বেশি রয়েছে, কারণ মানসফুলের আপনারা দেখেছেন যে
এখন পর্যন্ত তার যে আপট্রেন্ডটি ছিল সেই আপট্রেন্ড থেকে আপট্রেন্ডটা কি সে হটকারিতা একটা আপট্রেন্ড যে 265 টাকা, তা সেখান থেকে স্টকটি এই যে লেভেলটি আপনারা দেখতে পাচ্ছেন 91 টাকা, 91-92 এই জায়গা থেকে সে আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সে যে লেভেলে আছে এই জায়গাটাতে আমার এখন প্রিডিকশনটা খুব স্পষ্ট যে সে 95 এই লেভেলটাতে টাচ করবে প্রাথমিকভাবে, এবং সেই টাচটা যদি সে ধরে রাখতে পারে তা খুব ভালো হবে, না হলে 91 টাকা এই লেভেলে চলে আসবে। বাট মনস্পুলের শেয়ার সংখ্যা খুবই কম, পজিটিভ ভাবেই সে আছে এবং আমার প্রত্যাশা এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী মনস্পুলটা খুব দ্রুত আবারও মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে মনস্পুলটা মুভমেন্টে ফিরে যাবে। শুধু মনস্পুল না, মনস্পুলের সাথে মাগুরা পিএলসি আছে, আর আরও বেশ কিছু স্টক রয়েছে, সেগুলো প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আমরা এরপরে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি স্টক ইআইটিএল, এটি নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটিও সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি স্টক এবং এটিও পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব কম, 2,32,23,00,000 শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের হাতে। 25% ক্যাশ দিয়েছে, হিউজ পরিমাণে তার হয়েছে, ইপিএসটা বৃদ্ধি পেয়েছে। এই ন্যাবটা তো অসাধারণভাবে মানে ফান্ডামেন্টালের যে ধরনের দরকার সবটুকুই ইস্টার্ন হাউজিং লিমিটেডের রয়েছে। আপনারা জানেন যে স্টকটি গত বছরে এই বছরে 94 টাকা এই লেভেলে হাই করেছিল এবং সেখান থেকে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেও এখনো সে সেভাবে মুভমেন্টে ফিরতে পারেনি। আমরা বারবারই বলেছিলাম যে 76-74 এই লেভেলটাকে তাকে ব্রেকআউট করতে হবে এবং এটা ব্রেকআউট করলে সেই 81 এবং পরবর্তীতে 89 এই লেভেলে চলে যাবে। বাট আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে যাদের ইআইটিএল রয়েছে যত ঊর্ধ্বে যদি যত ঊর্ধ্বেই বাই থাকুক সেটা হতে পারে, যেহেতু হাই ছিল 93 টাকা, হয়তো ম্যাক্সিমামের লোড রয়েছে। আমরা যদি এই দিকগুলোতে চেষ্টা করি, দেখি যে এই দিকে যে মুভমেন্টগুলো রয়েছে, অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি যে 88-90 এবং 88-90 এবং পরবর্তী 85 এই লেভেলগুলোতে বিনিয়োগকারীদের এই স্টকটিতে বেশি বাই রয়েছে। তো এই বাইগুলো সে সেল প্রেসার ফেস করবে প্রফিটে যখনই চলে যাবে। তো তার আগে সে এই জায়গাগুলোতে ভালো একটা মুভমেন্ট পেয়ে যাবে, ফ্রি স্পেসই পেয়ে যাবে যখন সে মুভমেন্টে চলে আসবে। তো যাদের ইএচএল রয়েছে একটু ধৈর্য ধরেন, আশা করি ভালো করবে। এরপরে আমরা সিমটেক্স নিয়ে কথা বলতে, সিমটেক্স নিয়ে আমরা গতদিনেও কথা বলেছিলাম, আবারও কথা বলছি, বাট কথা বলার এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে যারা আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কমেন্ট সেকশনে, ইউটিউবের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আমরা খুব সামান্য পরিমাণে অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে এই সেবাটি প্রদান করছি এবং এই সেবাটি আপনার ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং আপনি এটা যদি নেন তাহলে বুঝতে পারবেন যে না, আপনাদের যে উপকারটুকু করছে বা যে উপকৃতটুকু আপনি হচ্ছেন সেটা আপনার জন্য কতটা ভালো। আমরা সিমটেক্সের আবারও বলবো যে একটা নির্দিষ্ট ডাউন ট্রেন্ডে পেতে যাচ্ছি, সেটা 21.70 টাকা থেকে 21.50 টাকা এই লেভেলে আলোচনা দীর্ঘ করব না, কালকে আমরা অনেক স্টক নিয়ে কথা বলবো এবং আপনারা যারা আমার সাথে থাকবেন অবশ্যই আমার আলোচনাটি শুনবেন। এই জায়গাতে ডাউন ট্রেন্ডের সম্ভাবনা ক্রিয়েট করেছে খান ব্রাদার্স এবং 56 টাকা এই লেভেলে স্টকটি আসার জোর সম্ভাবনা রয়েছে, কারণ সে তার 59 টাকার সাপোর্টটাকে ভেঙে ফেলেছে, যেটি সে মেজর সাপোর্ট হিসাবে রিসেন্টে করেও একটা ভালো মুভমেন্টে গিয়েছিল। তো যাই হোক, এই জায়গাগুলোতে আমি বিনিয়োগকারীদেরকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন। খান ব্রাদার্সের মুভমেন্ট অবশ্যই সে নিয়ে আসবে, বাট সময় লাগবে। তো সেই সময়ের আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আশা করি মার্কেট পরিস্থিতি বিবেচনায় মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই স্টকগুলো আপনাদের প্রফিটের সুযোগ করে দিবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।